যে কোনো সময় পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, সাংবিধানিক বাধা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোন আলাপের তথ্য পেলে তদন্ত করবে সরকার। নৈতিক স্খলনে গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি ইসিকে দিল জামায়াত। এখনই হারাবেন না এমপি পদ, সংসদ থেকে জানালে সিদ্ধান্ত নেবে কমিশন। $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে কাজ করছে সরকার। বিদেশিদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বিনিয়োগের সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা সহ ব্যবসা সহজীকরণে জোর। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার, শহীদ জিয়া হত্যায় জড়িত মোজাফফর। জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। 1 বছরে জুলাই হত্যার সব মামলা নিষ্পত্তির আশা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর। তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছেন মোদি, অভিযোগ রাহুলের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। যে কোনো সময় পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে শিগগিরই স্পিকারের কাছে চিঠি দেবেন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো কারণে রাষ্ট্রপতি সরে দাঁড়াতে চাইলে এক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই। ইসি বলছেন, পদ খালি হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোন আলাপের অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে সরকার। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। সাংবিধানিক নিয়মানুসারে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। কিন্তু হঠাৎ করেই বুধবার থেকে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ওঠে। যদিও এ নিয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে চাইলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। এতে সাংবিধানিক কোনো বাধা নেই। গুঞ্জন তো গুঞ্জনই। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। এদিন ইসিতে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, রাষ্ট্রপতির পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এদিকে জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের অভিযোগ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সঠিক তথ্য পেলে খতিয়ে দেখবে সরকার। ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নৈতিক স্খলনে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে জামায়াত। তবে নির্বাচন কমিশনার বলছেন, এমপি পদ এখনই হারাবেন না তিনি। সংসদ থেকে চিঠি পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন। নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানান কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা 4 আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে ওঠে সমালোচনার ঝড়। শুরুতেই এই ভিডিও এআই দিয়ে তৈরি বলে দাবি করে জামাত সংশ্লিষ্ট বিভিন্ন মহল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীকে আর সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তার নির্বাচনী এলাকার অনেক মানুষ। নৈতিক স্খলনের প্রমাণ মেলায় বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। নির্বাচনের জন্য
দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম এমপি পদ হারাবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হলেই কেবল সরাসরি ব্যবস্থা নিতে পারে ইসি। যে জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই, নৈতিক স্খলনজনিত একটা বিষয়। এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বাড়িত হবেন। জানান, নৈতিক স্খলনজনিত কারণে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও অভিযুক্ত সংসদ সদস্যের পদ বাতিলের এখতিয়ার আইনে নেই। সংসদ থেকে চিঠি পেলে তবেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন কমিশনের রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। এদিকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য চিঠির মাধ্যমে ইসিকে জানিয়েছে জামায়াতে ইসলামী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা সহ ব্যবসা সহজীকরণের কথাও জানান সরকার প্রধান। উন্নয়ন অগ্রগতিতে বিদেশি বিনিয়োগকারীদের শরিক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। অর্থনীতি পুনর্গঠন করে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও রিজার্ভ বাড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সরকার গঠনের পর অর্থনীতি ঢেলে সাজানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে এগোচ্ছে তারেক রহমানের সরকার। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান এ সময় বলেন, ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভরশীল সরকারের নীতিমালার উপর। তাই দেশি বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier. নানাবিধ চ্যালেঞ্জের মধ্যেও বিনিয়োগকারীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসা সম্প্রসারণে নির্বাচিত সরকার কাজ করছে বলে জানান সরকার প্রধান। বলেন, সরকার সব সময় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশে রয়েছে। Bangladesh has many challenges, but it also has remarkable strengths. We have a large and fast-growing domestic market. Our government has completed 5 months in office, but our policy preparation began long before the election. দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে দেশি বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। We are improving ports, logistics, infrastructure, and energy security, while encouraging greater investment in renewable energy. Our government is determined to build a $1 trillion economy by 2034. এর আগে সম্মেলন কেন্দ্রের পাশে দেশি বিদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগ আকর্ষণে জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভাসমান LNG টার্মিনাল বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও সরকার সেই কাজ শুরু করেছে বলে দাবি প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার। সকালে ফিকে আয়োজিত সেমিনারে এলসি খোলার সময় কমিয়ে আনা, স্থিতিশীল নীতিমালা তৈরি সহ যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন নীতি নির্ধারকরা। মূলধনী যন্ত্রপাতি আমদানিতে যেখানে আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় বছর, সেখানে অনুমোদন চাওয়ার 15 দিনের মধ্যে এলসি খুলতে পারবেন ব্যবসায়ীরা। ব্যবসা বান্ধব এমন নানা উদ্যোগের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, বিনিয়োগ আকর্ষণে এবার নজর নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। বাংলাদেশ has a shortfall of about 1100 mmcfd of gas at the moment. It's actually not 1100, it's about 1600 to 1700. We are trying to expedite the process to add 2 more FSRU in the process. রাজধানীর আগারগাঁয়ে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি আয়োজিত এই সম্মেলনে ব্যবসায়ীদের আশ্বস্ত করে বিডা চেয়ারম্যান বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।
this new law and this new institution allows us to privatize a lot of government's assets in a much faster pace. We do expect Invest Bangladesh to be in effect within next 2 weeks and the new organization to start its journey. প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী দীর্ঘমেয়াদী নীতি কাঠামো তৈরি করা প্রয়োজন। বিনিয়োগ উৎসাহিত করতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহ অন্যান্য সুবিধা দিতে সরকার বদ্ধপরিকর। That you can't have a energy secured environment when we have inherited a fragile economy. But look at the signals, look at the signs. We are heading towards energy security. শুধু তৈরি পোশাক নয়, ধাপে ধাপে ডিজিটাল ইকোনমি সহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও সেমিনারে আশ্বস্ত করেন সরকারের নীতি নির্ধারকরা। Investments in not one sector, not in ready-made garments, not only in leather, not only in jute, but in the digital economy as well. ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই জানিয়েছিলাম যে কোনো সময় পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। বুলবুল, অসুস্থতার কারণ দেখিয়ে যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এমন একটি গুঞ্জন গতকাল থেকেই কিন্তু ছিল। সেই গুঞ্জনটি আজকে আরও বেশি পাকাপুক্ত হয়েছে। গোয়েন্দা সূত্র বা গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে যে এই চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখান থেকে তিনি টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, এবং এই বিষয়টি জানার পর কিন্তু এই বিষয়টি আরও বেশি পাকাপোক্ত হয়েছে। যে কোনো সময় তিনি পদত্যাগ করতে পারেন এবং সেই কারণটি হতে পারে অসুস্থতার কারণে, এবং এখানে কিন্তু সাংবিধানিক কোনো সমস্যা নেই। আজকে এই বিষয়ে কিন্তু একাধিক মন্ত্রীও কথা বলেছেন, নির্বাচন কমিশনার কথা বলেছেন, মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেক্ষেত্রে আসলে সরকারের কিছু নাই, তিনি যদি পদত্যাগ করতে চান সেক্ষেত্রে স্পিকারের পদত্যাগ পত্র জমা দিবেন। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু শপথ নিয়েছিলেন 2023 সালের 24 এপ্রিল, অর্থাৎ তারপরে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে যত সাংবিধানিক পদ ছিল সেই সাংবিধানিক পদগুলোর মধ্যে সর্বোচ্চ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। তিনি একমাত্র বহাল ছিলেন, কিন্তু তার দায়িত্ব পালন করেছিলেন। আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সময়ে তিনি একবার বলেছিলেন তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে অপমানিত বোধ করছেন। পরবর্তীতে আরও একবার বলেছিলেন যে ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের পর মাঝামাঝি সময়ে তার যে দায়িত্ব গ্রহণ, অর্থাৎ 5 বছর মেয়াদ, সেই মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি পদত্যাগ করতে পারেন। আবার এই সরকারের বয়স এখন 5 মাস। এই সরকার গঠনের পরপর তিনি একবার বলেছিলেন যে যদি সরকার চায় তাহলে তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন, তার দায়িত্ব চালিয়ে যাবেন, এমনটিও কিন্তু তিনি বলেছেন। আমরা বঙ্গভবনের সামনেই আছি, যেটি শোনা যাচ্ছে যে কোনো সময় তিনি পদত্যাগ করবেন। আমরা এ বিষয়ে কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি সত্যি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বর্তমান যিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার ফোনালাপ হয়েই থাকে, এই বিষয়টিকে নিশ্চিতভাবেই বলা যায় সরকার কিন্তু খুব ভালোভাবে নিচ্ছেন না, ইতিবাচকভাবে নিচ্ছেন না। এই বিষয় ছাড়াও হয়তো এতদিন বিএনপি কৌশলগত কারণেই তাকে তার যে পদ তিনি তার দায়িত্ব চালিয়ে গেছেন। এখন হয়তো যে কোনো সময়, যেহেতু এই একটি ফোনালাপের বিষয়, এর বাইরে অন্যান্য কারণ থাকতে পারে। তবে এখন পর্যন্ত আসলে আমরা অপেক্ষা করছি এই গুঞ্জনটি কি সত্যি হচ্ছে নাকি শেষ পর্যন্ত গুঞ্জন, সেটি জানার জন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বঙ্গভবনের সামনে থেকে সবশেষ খবর। বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা। সেপ্টেম্বরে ভারতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বলেন, ভারতের চলমান অভ্যন্তরীণ সমস্যার গণতান্ত্রিক সমাধান হবে বলে আশা করছে ঢাকা। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত ব্রিক্স বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক জোট। আগামী সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে সদস্য না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আমন্ত্রণ পত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এদিকে ভারতের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আলোচনার মাধ্যমেই তাদের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করবে বলে আশা করছে বাংলাদেশ। একটি গণতান্ত্রিক সরকার হিসেবে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আশা করব যে ভারত আরেকটি বিশ্বের বৃহত্তম একটি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের আসন্ন বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে। এদিকে ভিসা ইস্যুতে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খুবই জরুরি ভিত্তিতে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই দুটোর সাথে আমরা একাধিকবার, খুবই রিসেন্টলি গত 2-3 সপ্তাহের মধ্যে আমরা একাধিকবার মিটিং করেছি যে আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায়, সম্পর্ককে আরো গভীর করবে। তো আমরা আশা করি যে এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। বিদেশগামী কর্মী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গ্রামীণ এলাকায় চিকিৎসকের সংকট দূর করে মানসম্মত সেবা নিশ্চিতের তাগিদ দিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। বলেন, পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের আরও সজাগ থাকতে হবে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, সেবার মান অক্ষুণ্ণ রেখে অতীতের সুনাম ফেরাতে হবে প্রতিষ্ঠানটিকে। রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ চিকিৎসাবিদ্যার প্রতিষ্ঠানটির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি সম্মাননার আয়োজনে যোগ দেন ডাক্তার জুবাইদা রহমান। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জন করা শিক্ষার্থীদের সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় হাসপাতালটির সেবার মান অক্ষুণ্ণ রেখে অতীতের সুনাম ফেরাতে সংশ্লিষ্টদের আহ্বান জানান সমাজ কল্যাণমন্ত্রী। এখানকার সার্ভিস, এখানকার ক্লিনলিনেস, এখানকার চিকিৎসকদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা এমন একটি পর্যায়ে ছিল যেটি সরকারি অনেক মেডিকেল কলেজ, সরকারি অনেক পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশনে ওই সময় ছিল না। আমরা যারা চিকিৎসক, আমরা যারা স্বাস্থ্যকর্মী, যে পর্যায়েরই হই না কেন, আমাদের দায়িত্ব রয়েছে এটার যে গুণগত মান ছিল সেটি পুনরুদ্ধার করা, সেটিকে আরো শানিত করা। ডাক্তার জুবাইদা বলেন, গ্রামীণ এলাকায় চিকিৎসকদের সংকট দূর করে মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন। কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। নিজেদের শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেমের মাধ্যমে সবার কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফর হোসেনকে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তদন্ত সংস্থাকে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জিজ্ঞাসাবাদে আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে প্রসিকিউশন। অবশেষে প্রকাশ্যে আনা হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে।
বৃহস্পতিবার প্রসিকিউশন মুজাফফরকে গ্রেফতার দেখানোর আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবেদন মঞ্জুর করেন। পরে তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই সাথে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে মুজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। জিজ্ঞাসাবাদে আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। মাসুদউদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন, এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। ইতোমধ্যে জিয়াউর রহমান হত্যার ঘটনায় মোজাফফর হোসেনের বিচারের জন্য তাকে সেনা আদালতে রাখা হয়েছে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। 1 বছরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের সব মামলা নিষ্পত্তির আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি শিগগিরই মিলবে বলেও জানান তিনি। অন্যদিকে জুলাই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিতে 7 দফা দাবি নিয়ে চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি দিয়েছে 11 দলীয় জোট। বৃহস্পতিবার সকালে জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে চিফ প্রসিকিউটর বরাবর স্মারকলিপি জমা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন 11 দলীয় জোট এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা। জুলাই হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সুষ্ঠু তদন্ত সহ 7 দফা দাবি জানান তারা। স্মারকলিপি জমা দেওয়া শেষে বিচারিক প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানান জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। আমরা তো আমাদের দাবিগুলো ফরমালি দিয়েছি। 2 বছর যদি আমরা হিসাব করি, যদি ওনার টেনিয়রে নয়, সব মিলিয়ে আমরা প্রক্রিয়ার ব্যাপারে বলবো। আমরা তো নির্দিষ্ট করে ওনার কাছে ওনার কার্যক্রম নিয়ে স্যাটিসফাইড হতে চাই না। আমরা টোটাল কার্যক্রমের উপর একটা মন্তব্য এবং মূল্যায়ন করতে চাই। তো 2 বছরের ব্যবধানে যা হয়ে গেছে এটাকে আমরা বলতে পারি একটা পর্যায়ে এসেছে, কিন্তু এটা জনগণের স্যাটিসফ্যাকশন লেভেলটা, প্রত্যাশার জায়গাটা, সন্তুষ্টি এবং প্রত্যাশার জায়গাটা আরো হাই। এ সময় 1 বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের সব মামলা নিষ্পত্তির আশ্বাস দেন চিফ প্রসিকিউটর। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান অগ্রগতি দ্রুতই দেখা যাবে বলেও জানান তিনি। যে আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। সংগঠন হিসেবে আওয়ামী লীগ কি অপরাধ করেছে সেটা যখন আমার কাছে ছিল, আমার প্রিডিসেসরের কাছে ছিল, আমি আসার পর এটাকে এক্সপেডিট করেছি। খুব দ্রুত গতিতে আমাদের এই সংগঠনের বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা চলমান আছে এবং আপনি কিছুদিনের মধ্যে আপনারা দৃশ্যমান একটা অগ্রগতি দেখতে পাবেন। সোমবার শাপলা হত্যাযজ্ঞ এবং আগামী সপ্তাহে জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমার পর্যায়ে এসে সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। আবারও তীব্র হচ্ছে গ্যাস সংকট। সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছেন না চালকরা। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন, যেগুলো চালু রয়েছে সেগুলোতেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহক। দ্রুত সংকট সমাধানের দাবি তাদের। গ্যাসের তীব্র সংকটে থমকে গেছে সিএনজি চালিত যানবাহনের স্বাভাবিক চলাচল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকে অপেক্ষায় আছেন কেউ কেউ। অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। রাত্রে 3টার থেকে শুরু করে এই পর্যন্ত এখন পর্যন্ত গ্যাস পাইনি। আমরা এই পর্যন্ত কোনো গ্যাসের কোনো সুরাহা পাচ্ছি না। পাম্পে ম্যানেজার বলতেছে গ্যাস নাই। পাম্পের কাছাকাছি এসে এখন পাম্প থেকে বলতেছে যে গ্যাস নাই। 1.5 ঘন্টা এখানে বসে রয়েছে, বন্ধ। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ নেই চাহিদার অর্ধেক সিএনজির। নর্মালি যে চাহিদা থাকে বা যে পরিমাণ আমাদের বিক্রি, তার মানে 1-2% পাচ্ছি না আমরা এখন। 2-3 PSI-তে থাকে। এটা মেশিন স্টার্ট দিলে মেশিন আর কম্প্রেস করতে পারে না, আলটিমেটলি শাটডাউন হয়ে যাচ্ছে। এদিকে ময়মনসিংহেও সিএনজি স্টেশনে গ্যাস সংকটে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ময়মনসিংহ শহরে আমাদের 6টা পাম্প আছে। 6টা পাম্পের মধ্যে
প্রায় 5টা পাম্পই বন্ধ। সারাদিন গ্যাস পাম্পে বসে থাকি, গ্যাস নাই, দিন না দিন খাই। এখন আমাদের সংসার কিভাবে চলবে? রাত্রে 2টার সময় আসছে, এখন পর্যন্ত কেউ গ্যাস পায় না। জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দূর করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সারি সারি যানবাহন, দীর্ঘ প্রতীক্ষা, সংকটের প্রেক্ষাপট ভিন্ন হলেও ভোগান্তির চিত্র একই। এ সংকট সমাধানে সরকারের দ্রুততম পদক্ষেপের প্রত্যাশা সাধারণ গ্রাহকদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। এর মধ্যে সিঙ্গাপুরে অন্তত 1500 কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান শেষ করেছে সংস্থাটি। এদিকে 700 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করতে যাচ্ছে দুদক। আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ও বিভিন্ন প্রকল্পের নামে 1 লাখ কোটি টাকারও বেশি লুটপাটের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এই লুটপাটের বড় একটি অংশ জুড়ে সংস্থাটির কাছে নাম এসেছে সামিট গ্রুপের। দুদকের তথ্য বলছে, সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার ইন্টারন্যাশনাল পিটিই এর অনুকূলে অন্তত 1500 কোটি টাকা পাচার করা হয়েছে। এমন অবস্থায় দেশে বিদ্যুৎ খাতে লুটপাটের প্রকৃত তথ্য উদ্ঘাটনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে চিঠি দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পিডিবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর পত্র প্রেরণ করেছেন। ওখান থেকে রিপোর্টপত্র আসার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবং তার স্ত্রী ও সন্তানদের নামে প্রাথমিকভাবে 700 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের খোঁজ মেলায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করতে যাচ্ছে সংস্থাটি। অনুসন্ধানে এখানে বলাই আছে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর অভিযোগ সেটা চলমান রয়েছে। যৌথ টাস্কফোর্সের অধীনে থাকা সামিট গ্রুপের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অনুসন্ধানে কাজ চলছে। এরই মধ্যে সামিট গ্রুপের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। বিকেল 4:30টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা অংশ নিয়েছেন। সরকারি বেসরকারি সব মাধ্যমে শিক্ষার মান নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, আগের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ফোকাস মূল সার্টিফিকেটের দিকে চলে গেছে। সকালে রাজধানীর প্রেস ক্লাবে শহীদ জিয়া সামাজিক সংগঠন আয়োজিত আধুনিক টেকসই শিক্ষা ব্যবস্থা গঠনে বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বর্তমান শিক্ষা ব্যবস্থা ক্ষতবিক্ষত বলেও মন্তব্য করেন ববি হাজ্জাজ। 7 লাখের ওপরে এমপিওভুক্ত শিক্ষক থাকার পরও শ্রেণীকক্ষে তাদের কম পাওয়া যায় বলে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। মাদ্রাসায় যান, সরকারি প্রাথমিকে যান, বেসরকারি প্রাথমিকে যান, ইংলিশ মিডিয়ামে যান, আমার যে শিক্ষার্থীটাই যাচ্ছে সে যেন মিনিমাম যেটা সঠিক এডুকেশন পাবার কথা সেটা পেয়ে যেন বের হয়, এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই জায়গায় এই মুহূর্তে আমরা খুব ভালোভাবে করতে পারছি না। ফোকাসটা শিক্ষার্থীর শিক্ষার উপরে যায়নি, ফোকাসটা গেছে কোনো একটা রাজনৈতিক সরকার কত সেলিব্রেট করতে পারে, তাদের অধীনে কত বেশি জিপিএ 5 পেয়েছে বা কত বেশি সার্টিফিকেট পেয়েছে, এবং তাদের এই উল্লাস উদ্দীপনার ভিতর দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থার বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 7 লাখের উপরে আমার এমপিওভুক্ত শিক্ষক আছেন। সিগনিফিকেন্ট একটা অংশ বেশিরভাগ সময় আমরা দেখি শহরে রাজপথে আন্দোলনের সাথে লিপ্ত আছে, শ্রেণীকক্ষে তাদেরকে কম খুঁজে পাওয়া যায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন তারা।
দিন কয়েকের মধ্যে আবারও উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। এবার অভিযোগ আরও গুরুতর। বিজয় 24 সালের নারী ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল, সেখানে সংরক্ষিত বিভিন্ন ভিডিও। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা জানান অভিযুক্তের ফোনে 9 শতাধিক ভিডিও রয়েছে। 6 মাসের বেশি সময় ধরে ঘৃণ্য এই কাজ করে আসছে সে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন তারা। ক্যান্টিন বয়, যিনি ক্যান্টিনে কাজ করে মেয়েদের হলে, বিজয় 24 হলে, তিনি হচ্ছে মেয়েদের ওয়াশরুমে ভিডিও ধারণ করেছে এবং সেটা একদিনের ভিডিও না, তার ফোনে প্রায় 900-রও বেশি ভিডিও পাওয়া গেছে এবং এটাও শোনা গেছে যে সে ভিডিওগুলো সেল করতো টেলিগ্রাম চ্যানেলে। যেখান থেকে আমাদের বড় বড় কথা বলা হয় আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো, সেই জায়গায় আসলে আমাদের কোনো নিরাপত্তা নেই। জঘন্য একটি কাজ হয়েছে, তার জন্য আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করি। আর বরাবরের মতো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তার যে মোবাইল, সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে। একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে বুধবার রাতে আটক করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। এক যুগের বেশি সময় ধরে নতুন উড়োজাহাজ যুক্ত হয়নি বাংলাদেশ বিমানে। সংকটে বিশেষ মৌসুমে বন্ধ করতে হয় অনেক রুটের ফ্লাইট। এতে মার্কেট শেয়ারে পিছিয়ে পড়ছে সংস্থাটি। বিমান প্রতিমন্ত্রী জানান, যাত্রী চাহিদা মেটাতে 2027 সালের মধ্যে অন্তত 10টি উড়োজাহাজ ভাড়ার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে এয়ারবাস থেকেও 10টি বিমান কেনার আলোচনা চলছে। দেশের স্বার্থ ঠিক রেখে লিজ চুক্তির পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাষ্ট্রীয় এয়ারলাইন্স বাংলাদেশ বিমান যাত্রী ও কার্গো সেবা দিয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্য থেকে বৈদেশিক মুদ্রার যোগান দেয় সংস্থাটি। কিন্তু 2012 সালের পর নতুন কোন এয়ারক্রাফট যুক্ত হয়নি বহরে। বর্তমানে উড়োজাহাজ কমে দাঁড়িয়েছে 19টিতে। এতে হজ মৌসুম সহ বিভিন্ন সময়ে সাময়িক বন্ধ রাখতে হয় অনেক রুট, কমানো হয় ফ্লাইট সংখ্যাও। এতে দিন দিন ব্যবসায়িকভাবে পিছিয়ে পড়ছে সংস্থাটি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই এভিয়েশন খাতে গুরুত্ব দিয়ে নতুন 14টি এয়ারক্রাফট কিনতে চুক্তি করে বোয়িংয়ের সঙ্গে, যা দেশে পৌঁছতে সময় লাগবে 5 থেকে 10 বছর। এ সময়ে বাংলাদেশ বিমানের প্রয়োজন কমপক্ষে 30 থেকে 35টি উড়োজাহাজ। এমন প্রেক্ষাপটে 2027 সালের মধ্যে 10টি উড়োজাহাজ নিয়ে আসা হবে, এমনটাই জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। নতুন করে এয়ারবাস থেকেও 10টি উড়োজাহাজ কিনতে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে। যে লোকবল আমার মধ্যপ্রাচ্যে যায়, সেগুলির জন্যই আমাদের ফ্লিট পর্যাপ্ত নয়। সেই জন্য এই 10টা এয়ারক্রাফট আনার পরে আমরা সিডনি, ম্যানচেস্টার শুরু করতে যাচ্ছি। আরও কিছু কিছু রুট আছে যেগুলি খুবই আমাদের প্রফিটেবল। সেই প্রফিটেবল রুটগুলিকে আমরা শুরু করে বিমানটাকে আমরা সদ্য করতে চাই। বিশেষজ্ঞরা বলছেন, সংকটকালীন মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্ব বাড়াবে সরকারের এই সুদূর প্রসারী চিন্তা। এই মুহূর্তে যে মার্কেটটার গ্যাপটা রয়ে গেছে, বিমান উচিত তাদের ইমিডিয়েটলি লিজ নেওয়া। সেই লিজটা যদি প্রয়োজন হয় সেটা ড্রাই লিজ নেই, ড্রাই ক্যাম্প পারচেজ হতে পারে, এবং সেটাও যদি না হয় অ্যাটলিস্ট ওয়েট লিজে যেতে পারে। তবে লিজিং প্রক্রিয়ার শর্তগুলোর বিষয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে চুক্তি করার পরামর্শ সংশ্লিষ্টদের। সত্যিকার অর্থে কি দ্য মানি ইজ ইন লিজিং এয়ারক্রাফট। যারা লিজিং করবেন তারা কতটুকুন উইথ ইন্টেগ্রিটি করবেন বাংলাদেশের মানে বিমানের তথা বাংলাদেশের স্বার্থ আপারমোস্ট রেখে এবং একমাত্র কনসার্ন বিমান এবং বাংলাদেশের, তাহলে আই থিঙ্ক প্লিজ করা যায়। নতুন গন্তব্য সহ লাভজনক রুটে ফ্লাইট বাড়াতেই নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে 29টি ব্যাংকের জন্য আলাদা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংকাররা বলছেন, বড় অঙ্কের ঋণ আদায় কঠিন, ফলে পুনঃতফসিল নয় বরং এককালীন এক্সিট পলিসিতে ব্যাংকে টাকা ফেরাতে আগ্রহী ব্যাংক। অন্যদিকে বিশ্লেষকদের মতে, শাস্তি নিশ্চিত ছাড়া প্রকৃত আদায় বাড়ানো এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হবে মূল চ্যালেঞ্জ। সেলিয়া সুলতানা রিপোর্ট। দেশের ব্যাংক খাতে বাড়তে থাকা খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক 29টি ব্যাংকের জন্য পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার 20% বেশি তাদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 20% নিচে নামিয়ে আনতে হবে খেলাপি ঋণ, আর যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার 10% বেশি তাদের ক্ষেত্রে নামিয়ে নিয়ে আসতে হবে 10% নিচে। এমনই নির্দেশনা জানিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যেভাবে হোক ব্যাংকের হাতে যত ধরনের টুলস আছে, সেটা শুধু রিস্যুলে একমাত্র টুলস না, প্রধানতম টুলস তো হচ্ছে আদায়। সেটা আদায়ের জন্য যত প্রকার মাধ্যম আছে সবই তার ব্যবহার করতে পারে। এদিকে বড় অঙ্কের খেলাপিদের থেকে অর্থ আদায় কঠিন ও ব্যয়বহুল বলছে ব্যাংকাররা। ফলে পুনঃতফসিলের বেড়াজালে না থেকে এককালীন এক্সিট পলিসির পথে হাঁটতে আগ্রহী ব্যাংকগুলো। এক্সিট পলিসি যেটা লাস্টে ইস্যু করেছেন সেটার উপরে আমরা জোর দিচ্ছি বেশি করে। ঋণের দায় থেকে বেরিয়ে যাওয়ার সুবিধা বেশি পাওয়া যায় এবং সেখানে যদি ব্যাংকের জন্য সুবিধা হয় বেশি, এই কারণেই যে ব্যাংকের টাকাটা এককালীন যদি ঘরে ফিরে আসে তাহলে নতুন করে বিনিয়োগ করতে পারে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। বিশ্লেষকদের মতে শুধু সংখ্যাগতই লক্ষ্য অর্জন যথেষ্ট নয়। ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন বা বিশেষ সুবিধা দিয়ে সাময়িকভাবে খেলাপি কমানোর প্রবণতা ভবিষ্যতে নতুন খেলাপি সৃষ্টির ঝুঁকি বাড়াতে পারে। বড় বড় ব্যবসায়ীদেরকে যারা ডিফল্টার, সত্যিকারের ডিফল্টার, ইচ্ছে করে টাকা ফেরত দিচ্ছে না, তাকে তো আপনি পানিশমেন্টের আওতায় আনতে পারছেন না। আপনি যদি তাদেরকে এক্সাম্পল আকারে আনতে পারতেন যে তাদেরকে পানিশমেন্টের আওতায় আনছেন। কারণ সবচেয়ে বড় ব্যাপার কি, যারা ডিফল্টার তাদের যে সার্বিকভাবে অবস্থা খারাপ তা তো না। এমন অনেকে আছেন যাদের অবস্থা ভালো, হয়তো ওই ফ্যাক্টরিটা কাজ করছে না, ওইটা ঠিকভাবে আছে না। আসলে যারা পাবলিক মানি নিয়ে ফেরত দিবে না তারা অন্য কোনো ব্যবসা করার রাইট আছে বলে তো আমি মনে করি না। ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন খেলাপি ঋণের প্রকৃত আদায় বৃদ্ধি, দুর্বল ঋণ ব্যবস্থাপনা সংশোধন, জবাবদিহি নিশ্চিত করা এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উপর জোর দিতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। প্রশ্নপত্র ফাঁস ইস্যু ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারত জুড়ে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। দিল্লির পাশাপাশি বিহার সহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরই দায় চাপিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। আন্দোলনে সমর্থন দিচ্ছেন বলিউড তারকারাও। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা ভারত। দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পাঞ্জাব, বিহার, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে। রাস্তায় নেমেছে লাখো শিক্ষার্থী। বৃহস্পতিবারও দিল্লির যন্তর মন্তরের অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ অবস্থানে প্রবেশ করে সহিংসতার অভিযোগ তোলেন। বাহার সে গুন্ডে ভেজে যা রে বিজেপি দ্বারা। এদিনও পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেন বিরোধীরা। চলমান আন্দোলনের মুখে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেখেন, যারা প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের ভবিষ্যতের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী দায়সারা বিবৃতির তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তরুণদের ভবিষ্যৎ নষ্টের জন্য মোদীকে দায়ী করে আবারও শিক্ষার্থীদের কাছে তাকে ক্ষমা চেতে বলেছেন এই কংগ্রেস নেতা। नेतागण यहाँ पर आए, उनकी बातों का इज्जत करते हुए अनशन आज ही तोड़ूंगा। এদিকে টানা 25 দিন ধরে অনশনে গুরুতর অসুস্থ পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন কোনো ধরনের আইনি ও স্বাস্থ্যমূলক পদক্ষেপ না নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট আশ্বাস পেলেই তিনি অনশন ভাঙবেন। मेरी नजर में छात्र आंदोलन শিক্ষার্থীদের এই অরাজনৈতিক আন্দোলন ভারত জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বলিউড তারকা সালমান খান, নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সাহসী ও শান্তিপূর্ণ অবস্থানের প্রতি সমর্থন জানাচ্ছেন। অনেকে যন্তর মন্তরে গিয়ে তাদের প্রতি সংহতিও প্রকাশ করছেন। রাহানুল রানা, সময় সংবাদ। ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে 9/11-এর মতো জাতীয় শোক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। পাশাপাশি ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও রফতানি করতে দেয়া হবে না বলে সতর্ক করা হয়েছে। এদিকে লোহিত সাগরে সৌদি আরবের জ্বালানিবাহী 2টি ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার ভোরে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা মেরে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকির পর মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালালো IRGC।
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কথাও জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে আবারও 9/11-এর মতো জাতীয় শোক নেমে আসতে পারে বলে সতর্ক করেছে আইআরজিসি। অন্যদিকে লোহিত সাগরে জ্বালানিবাহী দুটি সৌদি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র যেমন কর্ম করবে তেমন ফল পাবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে তবে পুরো মধ্যপ্রাচ্যের কোনো দেশকেই তেল বিক্রি করতে দেয়া হবে না। এর আগে বুধবার 12তম রাতেও ইরানের বুশের, আভাজ, সিরিক সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে আক্রমণ চালায় মার্কিন বাহিনী। এতে দুটি জাহাজ ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহতের ঘটনা ঘটে। ইরানের উপর ব্যাপক হামলার জেরে দেশটি শিগগিরই চুক্তির জন্য প্রস্তুত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যয় বিল পাশ করেছে। এতে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তারের প্রস্তাব রাখা হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গেল বছরের থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাতের জেরে সীমান্তে 1.3 কিলোমিটার দীর্ঘস্থায়ী কাঁটাতারের প্রাচীর নির্মাণ করেছে ব্যাংকক। পরিকল্পনা অনুযায়ী থাই বাহিনী সীমান্ত জুড়ে আরও অন্তত 7 কিলোমিটার প্রাচীর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি পরিবেশ ও ভূপ্রকৃতি বিবেচনা করে বাকি 817 কিলোমিটার সীমান্তেও ধাপে ধাপে দেওয়াল তোলার সম্ভাবনা যাচাই করা হচ্ছে। গত বছরের জুলাই ও ডিসেম্বরের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে প্রায় 150 জন নিহত ও 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হন। ডিসেম্বরে যুদ্ধবিরতি বজায় থাকলেও সীমান্ত এলাকায় দুদেশেরই অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। শেষ হয়েছে ফিফা বিশ্বকাপের আসর। এবারের ফুটবল উৎসবের সুরে নাম আছে বাংলাদেশেরও। নোরা ফাতেহির সঙ্গে গান গেয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী সঞ্জয়। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা নিয়ে সঞ্জয়ের সঙ্গে কথা বলেছেন সহকর্মী আইরিন আয়াত। বাংলাদেশকে আপনি রিপ্রেজেন্ট করেছেন ফিফা বিশ্বকাপের মঞ্চে, তো সেই ফিলিংসটা আগে একটু জানতে চাই আপনার কাছ থেকে। It's the biggest honor of my life, honestly, and I'm lucky that I was the vessel to be able to do that for my people. But I think we have a very beautiful language, beautiful culture, beautiful people. যে গানের মাধ্যমে ফিফা বিশ্বকাপের মঞ্চে আপনার আসা, সেই গানের একটা ঘটনা যদি আপনার কাছ থেকে জানতে চাই। ওর সাথে মিলেছিলাম এলএতে, ও এলএতে এসেছিল প্রমোশনের জন্য। তখন আমরা জাস্ট কথা বলছিলাম, like, hey, what kind of songs do you like making? She asked me, and I told her that I like making celebration songs that everybody can celebrate with and jump up and down with. And so she said we should pitch a song to FIFA because we already একবার perform করেছিল FIFA World Cup এ কাতারে. That planted a seed in my brain, and I was like, আমি বাসায় গিয়ে just manifest করছিলাম আমরা একদিন definitely ওই মঞ্চে যাব। Then ও মনে হয় আফগানে ছিল, মরক্কো ভার্সেস কোন একটা কান্ট্রির ম্যাচ দেখছিল, আর ওর স্টোরিতে আমি শুনলাম ওদের চ্যান্ট এটার মিনিং হচ্ছে লেটস গো লেটস গো। ওকে, সো দ্যাট মিন্স লেটস গো পারফেক্টলি ইনটু দ্য মেলোডি অফ আপনি একটু একটু গাইছেন, তো 2 লাইন একটু কি গাওয়া যায় আপনার দর্শকদের জন্য লাইভ? গান গাওয়ার তো অনেকজন শিল্পী আছে বাংলাদেশে, আমি গান বানাই। মেবি ওয়ান ডে কিন্তু এই গানটাতে তো আপনি আছেন। জাস্ট 2 লাইনস ফর ইওর অডিয়েন্স। For the night is over, feel us getting closer. এটা আমরা 6টা জায়গায় ডিফারেন্ট জায়গায় রেকর্ড করছি। আলাদা করে স্টুডিওতে গান রেকর্ড করা হয়নি, এরকম জাস্ট আপনি ওকে পাঠিয়েছেন ও আপনাকে পাঠিয়েছে, এরকম করে বিষয়টা হয়ে গিয়েছে। Or if we're in the same room together, she's right next to me, we just record. Yeah, it's fine. থ্যাংক ইউ সঞ্জয়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যে কোনো সময় পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, সাংবিধানিক বাধা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোন আলাপের তথ্য পেলে তদন্ত করবে সরকার।
নৈতিক স্খলনে গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি সিকে দিল জামায়াত। এখনই হারাবেন না এমপি পদ, সংসদ থেকে জানালে সিদ্ধান্ত নেবে কমিশন। এবং $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে কাজ করছে সরকার। বিদেশিদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বিনিয়োগে সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা সহ ব্যবসা সহজীকরণে জোর। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ যশোয়া। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।